আসসালামু আলাইকুম। আমি আজকে আসলে আপনাদের সামনে এসেছি, সেটা হলো একটি বই নিয়ে রিভিউ করার জন্য। এই বইটি খুব জনপ্রিয় একটি বই ওয়ার্ল্ড ওয়াইড, পুরো বিশ্বে। বইটির নাম হলো সেপিয়েন্স এবং এটা লিখেছেন হলো ইউভাল নোয়া হারারি। তো এই বইটি কেন জনপ্রিয় পুরো বিশ্বে? কারণ হলো পৃথিবীর মানুষের যে ইতিহাস, যে একেবারে একটা প্রাণীর যে ইতিহাস, প্রাণী থেকে একটা সভ্যতা কীভাবে বিকশিত হয়েছে, এই যে একটা গুহাভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা কীভাবে এসেছে, এবং এই কাহিনীগুলোকে একটা সিকোয়েন্স দিয়ে গল্প আকারে, মানে যে বর্ণনা, এই বর্ণনা অত্যন্ত চমৎকার আর কি। তো এই বইটির আমি যদি একটা ভিউ দেখাই, যে এটা এটা হলো তার মানে ফ্রন্ট লুক, এবং এটা যে অনুবাদ করেছেন সেটা হলো সুফিয়ান লতিফ, শুভ্র সরকার এবং রাগিব আহসান। এই বইটির অনুবাদটা খুব ভালো, এবং বইটি এই যে খুব চমকপ্রদ। যদি কেউ এটা এক নিমিষে শেষ করতে পারে, তাহলে মানে পুরো মানব সভ্যতার একটা ইতিহাস নিয়ে তার একটা স্বচ্ছ ধারণা হবে। আমি কেন বলছি যে এই বইটি অত্যন্ত চমৎকার, কারণ এখানে আমি দু তিনটা পয়েন্ট আমি যদি নোট করি, তাহলে হয়তো জিনিসটা আরও মানে স্বাচ্ছন্দ্য হবে যে কেন বইটি। তো যদি আমি মানুষকে হিসেব করি, যে গুহাভিত্তিক সমাজ ব্যবস্থা, এই বইটির কিছু অংশ পার্ট আমি বলছি। তো গুহাভিত্তিক সমাজ ব্যবস্থা যখন একটা বাচ্চা জন্ম নেয়, ঠিক একইভাবে অনেকগুলো প্রাণী জন্ম নেয়। আমি যদি বলি যে গুহাভিত্তিক সমাজ ব্যবস্থায় তখন তো অনেকগুলো প্রাণী ছিল, ওদেরও বাচ্চা হতো। তো প্রত্যেকটা বাচ্চা কিন্তু মানে যে স্বাবলম্বী ছিল, মানে প্রত্যেকটা প্রাণীর বাচ্চা, একটা ঘোড়া যদি বলি বা একটা বাঘ যদি বলি, একটা কুকুর যদি বলি, ওরা জন্মের পর থেকে কিন্তু ওরা মাতৃদুগ্ধ নিজেরা পান করতে পারে, কিংবা ওরা মার সাথে দৌড়াদৌড়ি করতে পারে, বা যে কোনো জায়গায়, বা ইনকেস যদি তাদের মায়েরও মৃত্যুবরণ করে, তবুও কিন্তু ওই বাচ্চাটা স্বয়ং নিজের মানে স্বাবলম্বিতার কারণে বেঁচে যেতে পারে। কিন্তু এট আ টাইম যদি আমি মানুষের সাথে প্যারালালি হিসেব করি, তাহলে কিন্তু এটা পসিবল না। একটা বাচ্চা কিন্তু মানে কারো সাহায্য ছাড়া কিন্তু বড় হতে পারে না। এটার জন্য মানুষ বুদ্ধিভিত্তিক হয়, কারণ যখন মানুষ মনে করে যে তার বাচ্চাটা কিনা যে স্বাবলম্বী না, তখন সে বাচ্চাকে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত সে লালন পালন করে, তাকে বড় করে তোলে। এই বড় করে তোলার পেছনে যে মানুষের বুদ্ধিভিত্তিক যে চিন্তাভাবনা, এটার বিকাশ হওয়া শুরু করে। এটা এটা একটা লজিক আর কি, এই বইটার একটা লজিক। এটা খুব সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে। পাশাপাশি যদি আমি আর একটা কথা বলি, যে এই মানুষ তখন গুহাভিত্তিক সমাজ ব্যবস্থা কিন্তু খুব বেশি বার্স্ট হয় নাই, যে জনসংখ্যার খুব বেশি ব্যাপ্তি হয় নাই। কারণ গুহাভিত্তিক সমাজ ব্যবস্থা হলো খুব স্ট্রাগলড একটা সমাজ ব্যবস্থা, যেখানে মানুষ একটা নির্দিষ্ট অঞ্চলে বাস করতো, গুহাতে বাস করতো বা একটা বনে বাস করতো। তারা যখন চাষ করতো বা যে কি বলে শিকার করতো, এই শিকারের জন্য অনেক বেশি পরিমাণে স্ট্রাগল করা লাগতো, মৃত্যু হতে পারতো। পাশাপাশি হলো খুব খাদ্যের স্বল্পতা ছিল, যার কারণে ওরা জনসংখ্যা বৃদ্ধি করে নাই। হয়তো তারা এমন পর্যায়ে ছিল কি, তারা হয়তো ন্যাচারালি কোনো একটা ওয়ে মেকিং করে তারা অধিক পরিমাণে বাচ্চা নিত না, বা বাচ্চা নিলেও সেটা হয়তো মানে মারা যেত। তখন খুব মানে একটা হার্ড টাইম আর কি। কিন্তু যখন ওই অবস্থা থেকে, যখন কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, যখন মানুষ আস্তে আস্তে যে মানে বহুবর্ষজীবী উদ্ভিদ, কিংবা আপনি যদি ধরি যে 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 উদ্ভিদগুলোকে অনেকদিন পরিমাণ বীজকে অনেক দিন পরিমাণ সংরক্ষণ করা যায়, যেমন ধান, গম, এসব জিনিস যখন আস্তে আস্তে কী করা যায়, ওরা চাষবাস শুরু করছে, চেনা শুরু করছে, চাষ করা শুরু করছে, তখন গিয়ে মানুষ এটা তো একটা স্টোর করা যাচ্ছে, মানে এই জিনিসগুলো। তখন ওরা কি করে, যে জনসংখ্যা বৃদ্ধি করা শুরু করে। কারণ তখন তো তাদের টেনশন নাই যে আমার খাবারের সমস্যা, বা আমার শিকার করতে হচ্ছে, আমার খাবার আছে পর্যাপ্ত পরিমাণে। তখন গিয়ে মানুষের মধ্যে শ্রেণী বৈষম্য তৈরি হয়, জনসংখ্যা বাড়তে থাকে, শ্রেণী বৈষম্য তৈরি হয়। কীরকম? কিছু মানুষ তখন বেগার খাটে বা শ্রম দেয়, আবার কিছু মানুষ মনে করে তার সন্তান বেশি, যে চাষবাস করে সে অনেক পরিমাণ সম্পদ কী করে স্টোর করে। এই সম্পদের কারণে সে কী করে, ওই 5টা পরিবার বা 10টা পরিবার যারা সমাজ ব্যবস্থা থাকা শুরু করছে, তাদের উপর লিড করা শুরু করছে। মানে যে ব্যাপারটা হলো, এখন এই যে মানে নায়কতন্ত্র বা যে যে শোষণতন্ত্রের ব্যাপারটা তখন চলে আসে আর কি। তখন যে সমাজের সর্দার চলে আসে, এই এক এক সমাজের সর্দার মিলে, কয়েক সমাজের সর্দার মিলে তখন একটা বিশাল একটা রাষ্ট্র কাঠামো, সমাজ কাঠামো দাঁড়ানো শুরু করে। এই যে ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করেছে, এই ডিসকাশনগুলো খুব চমৎকার। মানে এটা যদি কেউ পড়ে, এটা সিকুয়েন্সগুলো এত মানে মাঝে মাঝে এমন চমকপ্রদ হবে, যে ও মানে চিন্তা করা হবে যে কি, এটা তো এভাবে কেউ বলেনি, বা আমরা কখনো এটা বইতে এভাবে পড়িনি। তো এইখানে আরেকটা ব্যাপার হলো, যে আমাদের যে মানুষের যে যে বিবর্তনবাদ, এটাকে খুব একটা স্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, যে চার্লস ডারউইনের যে মতবাদটা বিবর্তনবাদ, এবং এই মতবাদটাকে উপর বেসড করেই তো সবকিছু। বিবর্তনবাদ এটা সত্য,
সাইন্টিফিকলি এবং ধর্মীয় হোক, যেভাবে হোক। কিন্তু যে আমরা যদি বলি যে বানর কিংবা শিম্পাঞ্জি থেকে যে মানুষের যে বিবর্তন, এটা নিয়ে অনেক কনফ্লিক্ট আছে, এটা থাকবে। কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞানের ধারা দিয়ে চার্লস ডারউইনের মতবাদটা এখনো পর্যন্ত এস্টাবলিশমেন্ট, এবং এটার উপরই বইটা লেখা হয়েছে। লেখা হলেও এখানে যে শিম্পাঞ্জি যে অনেকগুলো জাত, যেখান থেকে মানুষের বিভিন্ন উপজাতগুলো যে তৈরি হয়েছে, তার মধ্যে লাস্ট সার্ভাইভাল যদি আমি বলি নিউরোথার্ডাল এবং হলো সেপিয়েন্স, এই দুটো শেষ পর্যন্ত টিকে ছিল এবং এদের বৈশিষ্ট্য মানুষের মতোই ছিল। কিন্তু নিউরোথার্ডালটা একটা সময় গিয়ে বিলুপ্ত হয়, এবং কেন বিলুপ্ত হয় এটা তো আসলে মানে এই অবস্থায় যে বিংশ শতাব্দীতে বসে তো আর বলা যাবে না। এটা বিজ্ঞানের রিসার্চ বা বিভিন্নভাবে হয়তো এমন একটা থিওরি বলেছেন, উনি এখানেও বলেছেন যে হয়তো নিউরোথার্ডালের উপর সেপিয়েন্স যেহেতু অনেক ছিল, নিউরোথার্ডালের সাথে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে হয়তো নিউরোথার্ডাল বিলুপ্ত হয়। কিন্তু তবুও মানে এমন পর্যায়ে আছে যে মানুষের মধ্যে নিউরোথার্ডালের কিছু জিন এখনো বর্তমান। কারণ হলো এটা হতে পারে যে যদিও বিয়ে শাদীর কোনো ব্যাপার হতে পারে, বা নিউরোথার্ডালের সাথে তাদের সাম্পর্কিক ব্যাপারে গিয়ে নতুন হয়তো কোনো যে সেপিয়েন্সের যে জাতটাও চলে আসছে, সেটার মধ্যে নিউরোথার্ডালের কিছু বৈশিষ্ট্য এখনো রয়েছে। তো এই যে কথাগুলো এখান থেকে শুরু করে যে বর্তমান সভ্যতা পর্যন্ত স্টিল নাও, যে মাঝখানে যে সভ্যতাগুলো গিয়েছে, এই সভ্যতা প্রত্যেকটা জিনিস নিয়ে এখানে খুব সংক্ষিপ্তভাবে এবং খুব চমকপ্রদভাবে তথ্য দিয়ে এবং খুব ভালো ভালো এক্সাম্পল দিয়ে বইটি করা হয়েছে। এবং ইউভাল নোয়া হারারি নিয়ে আমি যতটুকু জেনেছি, উনি একজন ইহুদি, এবং এই বইটি হলো বিশ্বের সবচেয়ে মানে কাইন্ড অফ নাম্বার 1 বলা যায় যদি মানুষের ইতিহাস সম্বন্ধে জানা লাগে। তো আমি বলবো যে বইটি কিনতে, এই বইটা আমি আসলে কিনেছি বইনগর থেকে, একটা অনলাইন পেজ থেকে। এটা 900 টাকা লেখা আছে যদিও বইটা, এবং প্রিন্টগুলো মানে ইটস ওকে, মানে ভালোই প্রিন্টটা। তো কিন্তু আমি কিনেছি 350 দিয়ে, তাও ডেলিভারি চার্জ ফ্রি। তো এটা তো এটার কারণে গিয়ে এই বইটা খুব জনপ্রিয়। আমি চাবো যে প্রত্যেকটা পিপলস, যে বাংলাদেশের বা পুরো ওয়ার্ল্ডের, এটা পড়া উচিত, ইংরেজি হোক আর বাংলা হোক। এবং এটা পড়লে মানুষের সভ্যতার একটা মানে ধারণা পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।